উইদাউট এনি ডিলেইজ আমরা এখন শুরু করে দেই প্রিপারেশনটা, ঠিক আছে? আচ্ছা, সো প্ল্যানটা আমাদের যে আমরা যে প্ল্যানটা আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে ৪ টা ফেজে বিভক্ত। ৪ টা ফেজ মানে হচ্ছে ৪ টা ধাপে। হ্যাঁ, রিডিং অনেক কনফিউজিং। ইফ আই এম বিং অনেস্ট, রিডিং পার্টটা অনেক কনফিউজিং। আসলে আ রিডিং এর ব্যাপারটা আমি আপনাকে যদি একটু বলি যে রিডিং পার্টটা কনফিউজিং বলতে কি বিকজ আমাদের হচ্ছে মিনিং বুঝার চেষ্টা করতে হয়। এখন রিডিং এর ফার্স্ট এন্ড ফরমোস্ট রিডিং নিয়ে আমার নিজেরও অনেক কোয়েশ্চেন থাকতো। কোয়েশ্চেনটা ছিল কি যে আমি যখন IELTS এর জন্য পড়তাম, when I was trying to take preparations for the IELTS exam, আমি নিজে যখন এক্সাম নেওয়ার জন্য বসতাম, আমি রিডিং পড়ার টাইমে আমার মাথায় আসতো কি যে আ আমি রিডিং কেন পড়তেছি? আমার এই বিশাল প্যাসেজটা পড়ে এটা থেকে ট্রু ফলস আমার কেন দিতে হবে? মানে আমার মাথার মধ্যে খালি এটাই আসতো যে ভাই এত অ্যানোয়িং লাগতো জিনিসটা। খুবই বিরক্তিকর লাগতো রিডিং পার্টটা পড়তে। বাট দেন আস্তে, আস্তে হচ্ছে সেটার কারণটা যখন বুঝলাম তখন একটু জিনিসটা বেয়ারেবল হয়ে গেছে। একটু ধৈর্য সহকারে পড়তে পারতাম জিনিসটা। এখন কারণটা কি ছিল? যে আমরা রিডিং পড়তেছিই বা কেন? রিডিং পড়তেছি সো দ্যাট আমাদেরকে যদি কেউ কখনো এরকম একটা এসে ফরম্যাটে কিছু দেয়, আমরা যেন সেটার অর্থটা বুঝতে পারি। আর রিডিং পড়ার একটা সহজ টিপ আছে। সেটা একটা মানে একটা কুইক অ্যাডভাইস, সেটা হচ্ছে কি, আমি রিডিং পড়েছি এভাবে আমি আপনাদেরকে বলে দেই। আমি রিডিং পড়েছি কি আমার IELTS এক্সামের ঠিক ২ সপ্তাহ আগে থেকে আমি অনেক ইংলিশ বই পড়া শুরু করছি। ইংলিশ লিটারেচার বুকস গুলা। ইংলিশ লিটারেচারের যে বইগুলো আছে আমি সেগুলো পড়া শুরু করে দিয়েছিলাম। এখন সেটার মাধ্যমে কি হয়েছে দেখেন, আপনার রিডিং এর জন্য কিন্তু এমন না যে আপনি রিডিং এর জন্য শুধু IELTS এর বড়, বড় প্যাসেজই পড়তে হবে। রিডিং এর মেইন এসেন্সটা কি? আচ্ছা, ট্রু ফলস এর কথা ধরেন। আমি কয়েকটা কোয়েশ্চেনের এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলি। ট্রু ফলস এর কথা যদি ধরেন, ট্রু ফলস এর মধ্যে কি করতে হয় আপনাকে? কোন স্টেটমেন্টটা ট্রু, কোনটা ফলস আর কোনটা প্যাসেজের মধ্যে দেওয়া নাই, নট গিভেন। এই জিনিসগুলো আপনাকে অ্যান্সার করতে হয়, তাই না? সো এই জিনিসটা আপনি বুঝবেন কিভাবে? যখন আপনি প্যাসেজটার মিনিং বুঝতে পারতেছেন, যখন আপনি অর্থটা বুঝতে পারতেছেন। অর্থ বুঝলেই তো আপনি মাথায় ধরে ফেলতে পারবেন যে আচ্ছা স্টেটমেন্টের সাথে তো এটা মিলতেছে না, তার মানে এটা ফলস, বা স্টেটমেন্টের সাথে এটা মিলতেছে, তার মানে এটা ট্রু। সো এই যে এই ছোট, ছোট জিনিসগুলা, এই জিনিসগুলা কিন্তু আপনার বেসিক রিডিং স্কিল। সো আপনি কিন্তু এই স্কিলগুলা গল্পের বই পড়েও ডেভেলপ করতে পারবেন। আপনি মানে এটাকে হয়তো আপনারা মনে করতে পারেন কিভাবে সম্ভব এটা? বাট দ্যাটস দ্য থিং। ইংলিশ পড়ার জন্য এমন না যে আপনার বই পুস্তক খুলে পড়তে হবে। ইংলিশ আপনি যেকোনো জায়গা থেকে পড়তে পারবেন। যেকোনো জায়গা থেকে। আপনি লিসেনিং এ ভালো করতে চান? আপনি লিসেনিং বেশি, বেশি অডিও শুনে বুঝতে চান, মানুষের অ্যাকসেন্ট বুঝতে চান, ইংলিশ স্পিকারসদের অ্যাকসেন্ট ক্যাচ করতে চান বা তারা কি বলতেছে সেটা বুঝতে চান? ইংলিশে গান শুনেন। ইংলিশে গান শুনেন, লাগলে গান আপনি সাথে, সাথে গান। নিজেও গাওয়া শুরু করেন। দ্যাট ইটস আ গুড থিং। আপনার এটার থ্রুতে কি হবে? আপনার লিসেনিং প্র্যাকটিস হবে। যে আপনি গানের লিরিক্স বুঝতেছেন। গান বাদ দিলাম। আপনি ইংলিশে মুভি দেখা শুরু করেন। ইংলিশে মুভি দেখেন, সাবটাইটেল ছাড়া দেখেন। সাবটাইটেলস ছাড়া দেখেন অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দে আর ট্রাইং টু সে টু ইউ। ওরা কি বলতেছে সেটা বুঝার চেষ্টা করেন। সো এভাবে করতে পারবেন। এখন আমিও এগুলো করেছি। পডকাস্ট শোনা যায়, গান শোনা যায়, মুভি দেখা যায়, টিভি শোজ দেখা যায়, কত কিছু আছে। তার উপর হচ্ছে গিয়ে কি আপনার স্পিকিং এর জন্য কি করতে পারেন? স্পিকিং এর জন্য নিজে, নিজে ইংলিশে কথা বলতে পারেন। তারপর হচ্ছে নিজের থটস গুলোকে ইংলিশে নিয়ে আসতে পারেন। ছোট, ছোট প্র্যাকটিস। আমি আপনাদেরকে সবই আস্তে, আস্তে বলব। তারপর আরেকটা কি ছিল এই যে রিডিং এর জন্য গল্পের বই পড়বেন। গল্পের বই পড়লে এখন গল্পের বই পড়াটা এত কাজে দেয় কেন আমি আপনাকে সেটা বলি। সেটা হচ্ছে যে দেখেন, গল্পের বইয়ের আপনি যদি ১ পেজ না ১ পেজ পড়লেন, ১ পেজ শুধু রিডিং পড়লেন, কোনো অর্থ বুঝলেন না। আপনি যদি পরের পেজে যান, আপনি কি কোনো কাহিনী বুঝতে পারবেন? একদমই কোনো কাহিনী বুঝবেন না। আপনি শুধু রিডিং পড়ে গেছেন। আপনি ১ পৃষ্ঠা থেকে পরের পৃষ্ঠাতে চলে গেলে আপনি কোনো কাহিনী বুঝতেছেন না। কারণ পুরাটা তো কানেক্টেড। এখন দেখেন এটাকে যদি আপনি IELTS এর রিডিং এর সাথে একটু কম্পেয়ার করেন, একটু রিডিং এর সাথে যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন কি যে রিডিং এও কিন্তু আমরা যদি প্যাসেজের অর্থটা না বুঝি, আমরা কিন্তু ট্রু ফলস এর অ্যান্সার দিতে পারব না। আমরা যদি প্যাসেজের অর্থটা না বুঝি, আমরা কিন্তু ওই প্যাসেজের একটা হেডিং দিতে পারব না। তাই না? মিলে যাচ্ছে কিন্তু। দেখছেন? সো এই জিনিসগুলো হচ্ছে ইউটিলাইজ করবেন। যে ইংলিশ পড়তে হলে এমন না যে এটাকে জটিল করে পড়তে হবে। ইটস নট আ ডিফিকাল্ট থিং। আমাদের সমস্যাটা কি আমরা ছোট থেকে বড় হতে, হতে আমাদের মাথায় হচ্ছে ইংলিশটাকে এমনভাবে ঢুকানো হয়েছে যে ইটস আ সাবজেক্ট। ইটস আ সাবজেক্ট। এটাকে ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাকাউন্টিং, ম্যাথ, অঙ্ক-টঙ্কর সাথে মিলায়ে আমাদের মাথার মধ্যে ড্রিল করে দেওয়া হয়েছে যে দিস ইস আ সাবজেক্ট। এই সাবজেক্টে আমাদের কি 80 মার্কস আনতে হবে। আমাদের এ পেতে হবে। উই নিড টু গেট আ গুড গ্রেড। আমাদের পাস করতে হলে ভালো মার্কস দরকার। মানে
একটা ল্যাঙ্গুয়েজকে আমরা একটা পুরো পড়ালেখার সাবজেক্ট বানায় ফেলেছি। এখন দেখেন, বাহিরের কান্ট্রিতে মানুষজন শখের বশে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ শিখে, জানেন? একটা ডিফারেন্ট কান্ট্রিতে আপনি যদি ইউএস এর কথা ভাবেন বা কানাডা বা অস্ট্রেলিয়া, যেকোনো ভালো কান্ট্রির কথাই যদি ভাবেন, ওয়েস্টার্ন কান্ট্রি বা গুড কান্ট্রিজ, ওদিকের কথা যদি ভাবেন, স্টুডেন্টরা ল্যাঙ্গুয়েজ ক্লাসেস করে যেটা ওদের ইচ্ছা করার। অনেকে স্প্যানিশ শিখে, অনেকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখে, অনেকে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ শিখে। এটা কিন্তু ওদের ম্যান্ডেটরি না। এটা কিন্তু ওদের বাধ্যতামূলক না যে তোমাদের এটাতে পাস করতে হবে, তোমরা এটাতে ভালো করো, এটার উপর তোমাদের জান, প্রাণ সবকিছু ডিপেন্ড করতেছে। ইটস নট লাইক দ্যাট। ওদের যেটা পছন্দ ওরা ওটা শিখে। আমাদের এই অপরচুনিটিটা নেই। ওরা মানে যেমন দেখেন, স্প্যানিশ একটা খুবই পপুলার ল্যাঙ্গুয়েজ বাহিরের কান্ট্রিতেও। পিপল আর লার্নিং স্প্যানিশ আ লট। হাই স্কুল স্টুডেন্টরা, মানে এই যে ক্লাস 8 9 এর স্টুডেন্টরা, ওরা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ক্লাস করে। ওরা স্প্যানিশ শিখে, ওদের স্কুলে আলাদা একটা ল্যাঙ্গুয়েজের ক্লাসের ব্যবস্থা থাকে। ওরা স্প্যানিশ শিখে। আর আমাদেরকে কি করা হয়, আমরা ইংলিশটাকে কোনো ল্যাঙ্গুয়েজ হিসেবে না দেখে এটাকে আমরা অঙ্ক, বাংলা, মানে খুব কঠিন কঠিন জিনিসের সাথে পড়ে ফেলতেছি। সো এটাকে যদি আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট করি, জিনিসটা কিন্তু খুবই সহজ। ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট করলে ইট সাউন্ডস কুল। ইট সাউন্ডস কুল বলতে কেমন, যে আপনি নতুন একটা ল্যাঙ্গুয়েজে কথা বলা শিখতেছেন। আপনি নতুন একটা ল্যাঙ্গুয়েজে আরেকজনের সাথে কনভারসেশন করতে পারবেন। ইট সাউন্ডস রিয়েলি গুড অ্যান্ড ইটস আ স্কিল। এটাকে বাইলিঙ্গুয়াল হওয়া বলে। বাইলিঙ্গুয়াল মানে হচ্ছে আপনি ২ টা ভাষায় কথা বলতে পারেন। ইটস আ ভেরি কুল থিং। সো এর জন্য হচ্ছে ফার্স্টেই মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হয় আমাদের। ইংলিশটাকে আমরা যেভাবে এত বছর দেখে এসেছি, সেটাকে মাথা থেকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে ফেলতে হবে। একদম সরায় ফেলতে হবে। ইংলিশ ইজ নট আ সাবজেক্ট, ইটস আ ল্যাঙ্গুয়েজ। আমরা একটা ভাষা শিখতেছি। আমরা কোনো সাবজেক্ট বা পড়াশোনার এত জটিল কিছু শিখতেছি না। সো এর জন্য কি ইংলিশটা আপনি যে কোনো জায়গা থেকে পড়তে পারবেন। মুভি দেখে ইংলিশে ভালো হতে পারবেন, গান শুনে ইংলিশে ভালো হতে পারবেন, গান গেয়ে ভালো হতে পারবেন। তার উপর হচ্ছে কি বই পড়ে ভালো হতে পারবেন। গল্পের বই পড়ে আপনার রিডিং প্র্যাকটিস সবচেয়ে ভালো করে হবে। আমি রিডিং এক্সাম দেওয়ার 1 উইক আগে, আমি যখন নিজে আইএলটিএস দিয়েছিলাম আরো আগে, তখন আমি রিডিং এক্সাম দেওয়ার 1 উইক আগে আমি প্রায় ৩০০ পেজের একটা বই শেষ করেছি। ইংলিশ লিটারেচারের একটা গল্পের বই। বিকজ ওই গল্পের বইটা, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু বিগিন উইথ। জিনিসটা ফার্স্ট অফ অল ডিফিকাল্ট ছিল। আর ডিফিকাল্ট থাকার কারণে কি আমার ওই রিডিং এর প্র্যাকটিসটা হয়ে গিয়েছে সেটা থেকে। আচ্ছা, সো অনেক গল্প করে ফেললাম। এবার আমরা একটু আমাদের প্ল্যানে চলে যাই। ঠিক আছে? আচ্ছা, যেটা নিয়ে বলতেছিলাম, আই হোপ ইউ গাইস ক্যান সি মাই স্ক্রিন। আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আই হোপ। সো না দেখতে পারলে আমাকে একটু বলবেন। যদি কোনো ইস্যুস হয় জাস্ট, এন্ড ইস্যুস বাদেও, ইফ এনিওয়ান ওয়ান্টস টু স্পিক, আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে, ইফ এনিওয়ান ওয়ান্টস টু সে এনিথিং, আপনারা একটু জাস্ট মাইকটা অন করে বলে দিবেন আমাকে, বুঝছেন? কারণ আমি এই যে স্ক্রিন শেয়ার করে রেখেছি, তো আমি তো স্ক্রিনে এটা দেখাচ্ছি। সো টেক্সট দিলে হচ্ছে আমার একটু পড়তে কষ্ট হতে পারে, বা আমি ঠিক জানি না আমি প্রপারলি দেখে বলতে অ্যান্সারও করতে পারবো নাকি টাইমলি। সো আপনারা মনে করতে পারেন যে আমি ইগনোর করতেছি, বাট ইটস নট লাইক দ্যাট। আমি আপনাদেরকে ইগনোর করব না অবশ্যই। আপনারা কোয়েশ্চেন্স করলে আই উইল বি ভেরি হ্যাপি টু অ্যান্সার দেম। সো আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে, কিচ্ছু বলার থাকলে, জাস্ট মাইকটা অন করে বলে দিবেন। জাস্ট মাইকটা অন করে সাথে সাথে কথা বলা শুরু করে দিবেন। আই ওয়ন্ট ফিল ইন্টারাপ্টেড। এটা আপনাদের জন্য আমি ক্লাসটা নিচ্ছি। সো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনাদের প্রায়োরিটি সবার আগে এখানে। আপনি সবার আগে কথা বলা শুরু করে দিবেন। আমি তো বকবক করেই যাব, বাট আপনাদেরও বলতে হবে। আচ্ছা, ঠিক আছে। সো যেটা বলতেছিলাম, প্ল্যানটা ৪ ফেজে বিভক্ত। আমাদের ৪ টা ফেজ থাকবে আমাদের এই 30 ডেইজ এর প্ল্যানে। ফাউন্ডেশন ফেজ হচ্ছে ১ম টা। ফাউন্ডেশন ফেজ ১ থেকে ৭ দিন। সেকেন্ড হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট ফেজ। ওটা হচ্ছে ৮ থেকে ১৪ দিন। আর ১৫ থেকে ২১ দিন হচ্ছে, মানে ২ উইকস পর থেকে হচ্ছে আপনি ইনটেনসিভ প্র্যাকটিস শুরু করে দিবেন। ইনটেনসিভ প্র্যাকটিস। ইনটেনসিভ প্র্যাকটিসটা শুরু করে দিবেন। দেন একদম লাস্টের ২২ থেকে ৩০ দিনের যে সময়টা, লাস্ট উইকটাতে আপনি হচ্ছে ফাইনালি রিভাইজ করবেন। ঠিক আছে? লাস্ট উইকটাতে আপনি ইনটেনসিভ, আচ্ছা, অনেকে মনে করে কি যে, সরি, অনেকে মনে করে কি যে আমাদের হচ্ছে লাস্ট উইকটাতে বা এক্সামের আগে দিয়ে অনেক কঠিন কঠিন প্র্যাকটিস করতে হবে, মানে একদম নাক কান বন্ধ করে প্র্যাকটিস করতে হবে। বাট দ্যাটস নট দ্য থিং। এটা কিন্তু একটা নেগেটিভ এফেক্ট ফেলবে আপনার উপর। কেন, আমি সেটা একটু ছোট করে বলে দিই আপনাদেরকে। সে যখন আপনি লাস্ট মোমেন্টে কোনো কিছুর উপর নিজের ব্রেইনকে প্রেশার দিবেন বেশি বেশি, তখন সমস্যাটা কি হবে, যে আপনার ব্রেইন ওইটা নিতে চাবে না আর। আপনার ব্রেইন ওইটার প্রতি আর টলারেন্স থাকবে না, টলারেন্ট হবে না সে। সো লাস্টের দিকে হচ্ছে রিল্যাক্স করবেন। ব্রেইনকে নিজের মতো কাজ করতে দিবেন অ্যান্ড ফাইনালি একটা রিভিশন দিবেন। ইনটেনসিভ প্র্যাকটিসটা হচ্ছে লাস্টের আগ মুহূর্তটা। লাস্ট মোমেন্টে কখনো ইনটেনসিভ প্র্যাকটিস করবেন না। দেখবেন
এটা একটা জেনারেল অ্যাডভাইস, এটা সবসময় মাথায় রাখবেন। পরীক্ষার আগের দিন রাতে আপনি যদি সারারাত পড়ে পরীক্ষা দেন, পরীক্ষাটা কিন্তু খুব একটা ভালো যায় না। কিন্তু আপনি যদি রাত পর্যন্ত পড়ে রাতটা ঘুমায় যান, আপনি যদি একটা রাত একটা পুরাপুরি একটা প্রপার স্লিপ নিয়ে সকালবেলা উঠে পরীক্ষাটা দেন একটা ফ্রেশ মাইন্ডে, দেখবেন পরীক্ষাটা অবশ্যই ভালো যাবে। সো দ্যাটস দ্য থিং। মানে এটা আমি এক্সাম্পল দিয়ে বললাম কেন? যেন আপনারা বুঝতে পারেন যে লাস্ট মোমেন্টে কখনো নিজেকে প্রেশার দিবেন না। প্রেশার দিবেন লাস্টের আগের মোমেন্টে। লাস্ট মোমেন্টে হচ্ছে নিজেকে রেস্টের টাইম দিবেন। যেন আপনি পরীক্ষার হলে গিয়ে আপনার যেন মাথাটা বন্ধ না হয়ে যায়। আচ্ছা, সো ফার্স্ট ১ থেকে ৭ দিন হচ্ছে আমাদের ফাউন্ডেশন ফেজ। ফাউন্ডেশনটা আমাদের খুবই দরকার। ফাউন্ডেশনটা কেন দরকার? যে দেখেন আমরা দৌড়ানোর আগে কিন্তু হাঁটা শিখতে হয় আমাদের। আমরা কিন্তু না হাঁটা শিখে দৌড়াতে পারবো না। সো ফাউন্ডেশনটা হচ্ছে এরকম যে আমাদের বেসিকস গুলা ঠিক রাখতে হবে। বেসিকস গুলা যেমন বেসিক ইংলিশ গ্রামার গুলা, তারপর হচ্ছে আইএলটিএস এক্সামটা কেমন হয়, আপনাদেরকে কিরকম প্রশ্ন করা হবে, আপনারা কিভাবে সেগুলোর অ্যান্সার দিবেন। এটা হচ্ছে ফাউন্ডেশন। এটা আপনি কিভাবে প্রিপেয়ার করবেন সেটা। এরপর হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। আপনার নিজের স্কিলটাকে ডেভেলপ করতে হবে। এই যে ফাউন্ডেশনে যে আপনি স্কিলগুলার ব্যাপারে জানলেন যে আচ্ছা ঠিক আছে, আমার লিসেনিং এর জন্য অনেক অ্যাকসেন্ট বুঝা শিখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আপনি ফাউন্ডেশনে জানতে পেরেছেন। এখন এই জানার পর এই লিসেনিং স্কিলটাকে আপনি ডেভেলপ করবেন হচ্ছে তারপরে। মানে ফাউন্ডেশনটা হচ্ছে জানা, নিজেকে ফ্যামিলিয়ারাইজ করা, দেন হচ্ছে কি স্কিলটাকে বাড়ানো। এরপর স্কিলটা যখন একটা সার্টেন লেভেলে যাবে তখন আপনি হচ্ছে প্র্যাকটিস শুরু করে দিবেন। ঠিক আছে? সো এভাবে আমরা আগাবো। আচ্ছা, এটা হচ্ছে আপনার ডেইলি রুটিন থাকবে। ডেইলি রুটিনটা কিন্তু খুব বেশি না। একদমই খুব বেশি না। 45 মিনিটস আপনি লিসেনিং প্র্যাকটিস করবেন, 45 মিনিট আপনি রিডিং প্র্যাকটিস করবেন, আর 60 মিনিটস হচ্ছে আপনি রাইটিং অ্যান্ড স্পিকিংটা প্র্যাকটিস করবেন। ঠিক আছে? এখন আপনাদের হয়তো মনে হতে পারে যে এত সময় আমি কোথায় পাবো? এত সময় কোথায় পাবেন সেটাই আমি আপনাদেরকে শিখাবো। খুবই ইজিলি করতে পারবেন। যেমন স্পিকিং এর কথাটা একটু যদি ভাবেন, স্পিকিং প্র্যাকটিস করতে কিন্তু আপনার কোনো কিছুর দরকার নেই। আপনার বই, খাতা, কলম কিছুর দরকার নেই। স্পিকিং প্র্যাকটিস কিন্তু আপনি উঠতে, বসতে, শুতে, খাইতে সবসময় করতে পারবেন। কিভাবে? আমি একটু ছোট করে আপনাদেরকে বলে দেই। দেখেন, আমরা বাংলায় কথা বলতে পারি কেন? আমি লিসেনিং আর রিডিং এরটাও বলছি, বাট স্পিকিং এরটা আগে বলে নেই, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা স্পিকিংটা নিয়ে একটু স্ট্রাগল করি। অনেকের এমনও হয় যে মাঝে মাঝে উই ডোন্ট হ্যাভ আ স্পিকিং পার্টনার। আমরা মনে করি যে কারোর সাথে কথা না বললে হয়তো বা স্পিকিং শেষ করা যায় না। বাট আমি নিজে এক্সাম দিয়েছি, আই ডিডন্ট হ্যাভ আ পার্টনার। আমিও ইংলিশে কারোর সাথে কথা বলার তেমন স্কোপ পাই নাই আমার এক্সামের আগে। আমি একা একা নিজের সাথে কথা বলেছি, আয়নার সামনে দাঁড়ায় কথা বলেছি। তো আপনারাও সেটা করতে পারবেন, বাট আমি বলে দিচ্ছি জিনিসটা কিভাবে করতে হবে। আচ্ছা, সো ফার্স্ট থিংস ফার্স্ট, আমরা বাংলায় কেন কথা বলতে পারি? আমরা বাংলায় কথা বলতে পারি ইটস বিকজ আমরা আমাদের চিন্তাগুলোই বাংলাতে আসে। আমরা কোনো কিছু বলার আগে মাথায় ওই জিনিসটা আগে আসে। তারপর সেটা আমাদের মুখ দিয়ে বের হয়ে যায়। এখন এটাকে যদি আপনারা একটু ইংলিশের সাথে তুলনা করেন, আমাদের চিন্তাগুলো যদি একটু ইংলিশে আসা শুরু করে, আমাদের মুখ দিয়ে কি সেটা ইংলিশে বের হবে না আস্তে, আস্তে? একটু দেখেন। আমি একদম কম্প্যারিজন দিয়ে বলতেছি, কারণ পুরা এটা এইভাবে মিলেই, বুঝছেন? এভাবে জানলেই হচ্ছে ইটস গোইং টু বি ভেরি বেনিফিশিয়াল ফর ইউ। সো দেখেন, আমরা বাংলায় এত ভালো কারণ ছোট থেকে আমরা বাংলায় কথা বলা শিখেছি। আমরা বাংলা শুনেছি। আমরা বাংলায় চিন্তা করি, তাই আমরা বাংলায় বলি। এখন আমরা কিন্তু এমন না যে ইংলিশ কেউ পারি না। এই যে আপনারা যে ফোন চালাচ্ছেন, ফোনে সবকিছু আপনাদের ইংলিশে। আপনারা রাস্তায় বের হলে একটা দোকান খুঁজতেছেন ধরেন, দোকানের সাইনবোর্ডটাও ইংলিশে থাকে। আমরা কিন্তু ইংলিশ জানি না যে এরকম না। উই নো ইংলিশ, উই ক্যান রিড ইংলিশ, বাট আমরা কি ইংলিশে বলতে পারি না বিকজ আমাদের মুখে একটা জড়তা চলে আসে। এখন এই জিনিসটা কাটাতে হলে সবার প্রথমে হচ্ছে কি, আমরা বাংলার সাথে যেভাবে জড়তাটা কাটিয়েছি, ইংলিশের সাথে সেম ওয়েতে কাটাতে হবে। কিভাবে? আমরা বাংলায় চিন্তা করি, বাংলায় কথা বলি। সো আমাদের থট গুলাকে সবার আগে ইংলিশে আনতে হবে। দেখেন, কিভাবে আনবেন আমি আপনাদেরকে বলি, যে আপনারা যে শুয়ে বসে যখন তখন এই প্র্যাকটিসটা করতে পারবেন সেটা হচ্ছে, একটা কুইক এক্সাম্পল ধরেন যে আমি আপনাদের এখন ক্লাস নিচ্ছি, ঠিক আছে? সো আমার প্ল্যানটা কি, আমি ধরেন এখন চিন্তা করতেছি যে আচ্ছা ক্লাসটা শেষ হলে আমার আরো কিছু কাজ আছে, সেই কাজগুলো শেষ করে দেন আমি রেস্ট নিব, নাকি একবারে আমি আগে হচ্ছে ক্লাসটা শেষ করেই আগে রেস্ট নিয়ে ফেলবো। এরকম চিন্তা আমরা অনেক করি না থ্রু আউট দ্য ডে, সকাল থেকে রাত পর্যন্ত খাটে বসে আছি। বসে, বসে ভাবতেছি যে আচ্ছা এখন কি আমি খাবার খাবো? নাকি এখন আমি একটু টিভি দেখবো? নাকি এখন একটু ফোন চালাবো? এই যে কত কিছু ভাবি আমরা, এই জিনিসগুলো আমরা একটু ইংলিশে ভাবলে সমস্যা হবে কোনো? অবশ্যই না।
আমরা যদি এভাবে ভাবি যে আচ্ছা ধরেন আমি বসে আছি, বোর হচ্ছি, আমি বোর হয়ে যাচ্ছি, কিছু করার নাই। তখন যদি আমি ভাবি যে I'm getting so bored, I don't have anything to do. Should I just go and watch TV? এই যে নিজের সাথে যে কথাগুলা, এরকম হাজারটা কনভারসেশন কিন্তু আমরা নিজের সাথে করি থ্রু আউট দ্য হোল ডে। সকাল থেকে রাত পর্যন্ত উই আর কনস্ট্যান্টলি হ্যাভিং কনভারসেশনস উইথ আওয়ারসেলফ। এই কনভারসেশন গুলো আমরা একটু ইংলিশে করা শুরু করি। এই জিনিসগুলো ইংলিশে যদি করা শুরু করি, প্রথমে আমাদের একটু কষ্ট হবে। প্রথমে আমাদের কষ্টটা কি হবে? প্রথমে আমাদের চেষ্টা করতে হবে। প্রথমে আমাদের নিজেদেরকে বলতে হবে যে এই ব্রেইনকে বলতে হবে যে এই বাংলায় ভাবিস না, তুই একটু ইংলিশে ভাব। এই যে এভাবে নিজেকে একটু বলতে হবে। সো ১ম এ যখন আস্তে, আস্তে ১ম এ যখন আস্তে, আস্তে একটু বলে নিজেকে এভাবে প্রিপেয়ার করে নিবেন, তখন কি হবে? একটা পয়েন্টে গিয়ে আপনার আস্তে, আস্তে থটস গুলা ইংলিশে আসা শুরু করবে। যখন ইংলিশে আসা শুরু করবে, তখন দেখবেন মুখ দিয়েও ইংলিশে আসতেছে। কারণ দেখেন শুধু আমরা তো সবসময় চুপচাপ হয়ে ভাবি না। আমরা বসে, বসে ভাবি, "আচ্ছা এখন কি খাওয়া দরকার? ক্ষুধা লাগছে অনেক। একটু খাই। উঠি, দেখি টেবিলে কি আছে? খেয়ে আসি কিছু একটা।" এই জিনিসগুলো তো আমরা বলি মাঝে, মাঝে মুখে। সো যখন আপনি ইংলিশে এগুলো আসবেন দেখবেন মুখ থেকে অটো ইংলিশে সেগুলো বের হচ্ছে। কিভাবে বের হবে? যে দেখেন মাথায় আসবে যে "I'm really hungry. I should look for something to eat. Let's see what's in the fridge. ফ্রিজে কি আছে একটু দেখে আসি।" এই যে এভাবে। আমি ফান ওয়েতে পড়াই কারণ এভাবে পড়লেই সবচেয়ে ভালো থাকে মাথায়। মনে থাকবে জিনিসগুলো আপনার। আর এভাবে প্র্যাকটিস করলে সবচেয়ে ভালো প্র্যাকটিস হবে। সবচেয়ে এফেক্টিভ প্র্যাকটিস। সবচেয়ে এফেক্টিভ প্র্যাকটিস কিন্তু এটা না যেটা সবচেয়ে বড়, যেটা সবচেয়ে কঠিন। সবচেয়ে এফেক্টিভ হচ্ছে যেটা সবচেয়ে বেশি কাজে লাগে। আর আমি আপনাদেরকে আজকে এই জিনিসগুলোই বলব যেগুলো আপনাদের কাজে লাগবে। আমি আপনাদের কোনো মানে উল্টাপাল্টা কথা বলব না বা আপনাদের মাথা খেয়ে ফেলবো না রুটিন দিয়ে, এটা দিয়ে, ওইটা দিয়ে যে এটা এভাবে পড়বেন, এই মেথড, ওই টেকনিক এভাবে বলব না। আমি জাস্ট আপনাদেরকে এতটুকু বলব আপনাদের যেটা কাজে লাগবে। সো কারণ ৩০ দিনে আমরা প্রিপেয়ার করতে চাচ্ছি। ৩০ দিন ইস আ ভেরি শর্ট টাইম। 30 ডেইজ ইস আ ভেরি শর্ট টাইম। এই ভেরি শর্ট টাইমে আমার এক্সট্রা কিছু ব্রেনে ঢুকানোর দরকার নাই। যেটা লাগবে শুধু ওটা মাথায় ঢুকাবো। আচ্ছা, সো আমরা দেখি। ফেজ 1 আপনার একটু স্ক্রিনের দিকে তাকান। ফেজ 1 ফাউন্ডেশন বিল্ডিং। ফাউন্ডেশন বিল্ডিং এর টার্গেটটা আমাদের দেখেন। টার্গেটটা কি? আইএলটিএস ফরম্যাট, বেসিক স্কিলস এবং দুর্বলতা চিহ্নিতকরণ। আচ্ছা, আইএলটিএস ফরম্যাটটা সম্পর্কে আমাদের জানতে হবে। আইএলটিএস ফরম্যাটটা সম্পর্কে জানতে হবে কি যে আমাদের আইএলটিএস এর এক্সামটা কিরকম হয়, কিভাবে আসে। আপনারা এই ম্যাপটা যদি ফলো করেন, এটা একটা ম্যাপ, আপনাদের স্টাডি ম্যাপ এটা। আজকের এই ম্যাপটা যদি আপনারা ফলো করেন অবশ্যই ৩০ দিনের মধ্যে খুবই ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন। আচ্ছা, এরপর কি বেসিক স্কিলস। বেসিক স্কিল গুলো আমাদের জানতে হবে। যেমন এই যে আমি আপনাদেরকে বলতাম, আপনি কিন্তু দৌড়াতে পারবেন যখন আপনি হাঁটতে পারবেন আগে। হাঁটা শেষ করেই কিন্তু আপনি দৌড়াতে পারবেন। সো আগে বেসিকটা। আর বেসিকটা করার টাইমে আপনি নিজের দুর্বলতাগুলো দেখবেন। দেখবেন অনেকের দুর্বলতাগুলো চিহ্নিত করার দরকার কেন ফার্স্টেই সেটা হচ্ছে কি যে দেখেন কোনো প্রবলেম সলভ করতে গেলে আমাদের কিন্তু আগে বুঝতে হবে যে প্রবলেমটা কি। ধরেন একটা গাড়ি স্টার্ট হচ্ছে না। একটা গাড়ি স্টার্ট হচ্ছে না। এখন গাড়ি স্টার্ট হচ্ছে না কেন? সেটা তো আপনার ঠিক করতে হবে। এখন গাড়িটা ঠিক করার আগে আপনার আগে দেখতে হবে না যে গাড়ির কোন জায়গায় সমস্যা হইছে? আচ্ছা ভাই গাড়ির কি ইঞ্জিনে সমস্যা হইছে? নাকি গাড়ির আমার হচ্ছে আ পা স্পার্ক প্লাগ এ সমস্যা হইছে? নাকি গাড়ির আমার কোনো ইন্টারনাল প্রবলেম হইছে? নাকি গিয়ার বক্সে প্রবলেম হইছে? গাড়ির একেকটা পার্টে প্রবলেম যেকোনো পার্টে হতে পারে, তাই না? এখন আইএলটিএস এর ক্ষেত্রেও আপনার আগে নিজের দুর্বলতাগুলো দেখতে হবে। দুর্বলতাগুলো ঠিক করার আগে দুর্বলতাগুলো চিহ্নিত করতে হবে। আপনার আগে বুঝতে হবে যে আচ্ছা আমার এখানে একটু উইক পয়েন্ট আছে। আচ্ছা আমি স্পিকিং এ একটু দুর্বল। সো এভাবে আপনার বুঝে নিতে হবে জিনিসটা। আচ্ছা দেখেন, ডে 1 এ কি করবেন? আইএলটিএস এর ওভারভিউ করবেন। একাডেমিক ভার্সাস জেনারেল। একাডেমিক আইএলটিএস টা কি আর জেনারেল আইএলটিএস টা কি সেটা একটু শিখবেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনার লিসেনিং। লিসেনিং এর ৪ টা সেকশন আছে। ৪ টা সেকশন থেকে ৪০ টা প্রশ্ন। সেই প্রশ্নগুলা কিরকম হয়, কি টাইপের হয়, প্যাটার্নটা কি সেটা দেখবেন। দেখেন প্যাটার্ন এখানে কিন্তু আপনি শিখতেছেন না এখনো। আপনি কিন্তু এখনো শিখা শুরু করেন নাই। আপনি শুধু জানতেছেন। আপনি শুধু জেনে নিচ্ছেন যে আপনার কি, কি দরকার। এরপর হচ্ছে কি রিডিং। রিডিং এর ৩ টা প্যাসেজ থাকবে আপনার। আর ৪০ টা প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলা কিরকম টাইপের হয়? কি, কি প্রশ্ন আপনার পড়তে হবে? আপনি এগুলো জানছেন। আগেই শিখতেছেন না, আগে জেনে নিচ্ছেন। সো দ্যাটস ডে 1। আচ্ছা, এরপর রাইটিং। রাইটিং টাস্ক 1 এ আপনার কি করতে হবে?
আপনার রাইটিং টাস্ক মানে হচ্ছে আপনাকে একটা গ্রাফ কিংবা কিছু দিয়ে দিবে, সেটা থেকে আপনার 150 ওয়ার্ডের মধ্যে সেই ফিগারটাকে ডিসক্রাইব করতে হবে। সেটা একটা গ্রাফ চার্ট হতে পারে, বার চার্ট হতে পারে, পাই চার্ট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, এরপর টাস্ক টুতে কি আপনার একটা এসে লিখতে হবে। এসেটা আপনাকে বিভিন্ন ধরনের টাইপ থাকে। ওয়ান্স এগেন, ফার্স্টে কিন্তু আমরা বুঝার চেষ্টা করতেছি যে আমরা কি কি টাইপের কোয়েশ্চেন পাবো, কি কি টাইপের কোয়েশ্চেন পাবো সেগুলো বুঝার চেষ্টা করতেছি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা নেক্সটে যাই। নেক্সটে কি আমাদের স্পিকিং। স্পিকিং আমাদের এক্সামটা কতক্ষণ ধরে হয়? 11 থেকে 15 মিনিট, 10 থেকে 15 মিনিট ধরে নেন, এরকমই স্পিকিং এক্সামটা হয়। আর এটা 3টা পার্টে হয়। পার্ট 1-এ কি হয়, পার্ট 2-তে কি হয়, পার্ট 3-তে কি হয়, এগুলো আপনি জেনে নিচ্ছেন প্রথমে, ঠিক আছে? আচ্ছা, অফিসিয়াল সাইট থেকে স্যাম্পল দেখতে পারবেন আপনি। ব্রিটিশ কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটস আছে যেগুলো থেকে আপনারা কি স্যাম্পল দেখতে পারবেন যে আপনাদের কিরকম কিরকম জিনিস আসবে, ঠিক আছে? আর 1 আওয়ার কি ভোক্যাবস। ভোক্যাব বলতে কি বিভিন্ন ধরনের ওয়ার্ডস, ভোক্যাবুলারি শিখবেন, বুঝবেন, মিনিং গুলো জেনে নেবেন। দ্যাটস গোইং টু বি দ্য ফার্স্ট ডে। আচ্ছা, এবার আমরা ডে 2-তে যাই। ডে 2-তে আমরা কি করব? ফার্স্ট ডেতে আমরা কি করলাম? ফার্স্ট ডেতে আমরা সব জেনে নিলাম। সব জেনে নিলাম যে আচ্ছা আমার এখান থেকে এই প্রশ্ন আসবে, আমার এরকম টাইপের প্রশ্ন আসবে, আমার এক্সামটা এত সময়ের জন্য হবে। এরপর কি আপনি কিছু ওয়ার্ডস শিখতেছেন। এই ওয়ার্ডের ব্যাপারটা কিন্তু ডেইলি রাখবেন। কারণ যত ওয়ার্ড জানবেন আপনার ইংলিশের আন্ডারস্ট্যান্ডিং তত ভালো হবে। আপনি ইংলিশে তত ভালো করে শ্রুতি মধুরভাবে কথা বলতে পারবেন। আরো মাধুর্যতা থেকে রেখে কথা বলতে পারবেন। আচ্ছা, এরপর ডে 2 তে কি আপনি গ্রামারের বেসিক্স গুলো শিখবেন। গ্রামারের বেসিক্স কি, টেন্স শিখবেন, আর্টিকেলস শিখবেন অ্যান্ড প্রিপোজিশন শিখবেন। আর 20টা সেন্টেন্স প্র্যাকটিস করবেন। মনে রাখবেন এটা সবসময়। যে কোনো কিছু শিখার সাথে সাথে সেটাকে অ্যাপ্লাই করে ফেলবেন। নতুন একটা ওয়ার্ড শিখেছেন, সেই ওয়ার্ডটাকে সাথে সাথে ইউজ করা শুরু করে দিবেন। সাথে সাথে ইউজ করবেন। যেন সেটা আপনার মাথায় ঢুকে যায়। আর সেম while লার্নিং গ্রামার্স, যখন আপনি গ্রামার শিখবেন, সাথে সাথে ওই গ্রামারটাকে ব্যবহার করে সেন্টেন্স প্র্যাকটিস করে ফেলবেন। আচ্ছা, লিসেনিং এর ক্ষেত্রে কি প্র্যাকটিসটা করবেন ডে 2-তে? একটা সেকশন শুনুন, কিওয়ার্ড আন্ডারলাইন করুন। আচ্ছা, একটা সেকশন কি, লিসেনিং এর তো আপনাদের কয়েকটা সেকশন থাকবে, টোটাল যতগুলো কোয়েশ্চেন থাকবে তার মধ্যে কয়েকটা সেকশন থাকবে। একটা সেকশনের অডিও ক্লিপটা শুনুন, অডিও ক্লিপ থেকে প্রশ্নগুলো সলভ করার জন্য কিওয়ার্ড আন্ডারলাইন করুন, ঠিক আছে? আচ্ছা, এরপর ডে 3 তে কি করবেন? রিডিং এর উপর ফোকাস দিবেন। রিডিং এর এখন দেখেন আমরা কিন্তু এখনো পড়া শুরু করতেছি না, আমরা জাস্ট নিজেদের ফাউন্ডেশনটা বিল্ড আপ করতেছি। দেখেন, রিডিং স্ট্র্যাটেজি কি, লাস্টের দিকে তাকান, এই যে লাস্টের লাইনগুলোর দিকে তাকান, যে রিডিং স্ট্র্যাটেজি স্কিমিং। স্কিমিং কি, যে একটা প্যাসেজ কিভাবে তাড়াতাড়ি পড়া যায়। একটা জিনিস মাথায় রাখবেন যে স্কিমিং মানে এই যে তাড়াতাড়ি পড়া। তাড়াতাড়ি পড়ার মানে কিন্তু এই না যে আমি অর্থ না বুঝে পড়ে যাচ্ছি, মানে এলোপাতাড়ি পড়ে যাচ্ছি, এরকম না ব্যাপারটা। স্কিমিং মানে হচ্ছে কোনো জায়গায় বেশি সময় না দিয়ে জাস্ট তাড়াতাড়ি পড়ে যাওয়া প্যাসেজটা। আর স্ক্যানিং হচ্ছে একটা ওয়ার্ড প্যাসেজের মধ্যে খুঁজে পাওয়া। একটা প্যাসেজ পড়ুন আর ট্রু ফলস অ্যান্ড নট গিভেনটা প্র্যাকটিস করুন। ট্রু ফলস অ্যান্ড নট গিভেন এই পার্টটুকু প্র্যাকটিস করুন। আপনারা আজকে হচ্ছে একটা গাইডলাইন পাচ্ছেন, এই গাইডলাইনটা অনুসারে পড়বেন। আর কিভাবে পড়তে হবে আর টপিকসের ইন ডিটেল যে জিনিসগুলো সেগুলো আমরা কোর্সে প্রোভাইড করছি। সো সেটা জানতে হলে আপনারা যদি এখানে কেউ কোর্সে এনরোল করে থাকেন, তারা তো অবশ্যই সেগুলো পাবেন। আর যারা এখানে সেশনটাতে ফলো থ্রু করছেন, তারা অবশ্যই শিখার জন্য আমাদের কোর্সটাতে চলে আসবেন। আমরা এভাবে অনেক আমি একদম আপনাদেরকে হাতে ধরে কোর্সটা করাবো। একদম কোনো ভুল ত্রুটি থাকবে না। একদম ভালো করে পড়ে ফেলতে পারবেন। আচ্ছা, ডে 4। ডে 4 এ কি করবেন? আপনার রাইটিং টাস্ক 1 এর ইন্ট্রোটা শিখবেন। লাইন গ্রাফ বা বার চার্ট, এই যে আমি আপনাদেরকে বললাম যে কোন একটা চার্ট ডেসক্রাইব করতে হবে, সেটার ইন্ট্রোটা লিখবেন। এরপর কি একটা স্যাম্পল লিখবেন। স্যাম্পলটা লিখবেন 150 ওয়ার্ডস এর মধ্যে। আর সেটার একটা ওভারভিউ প্লাস কি ট্রেন্ডস মানে ইম্পর্টেন্ট ট্রেন্ডস গুলা হচ্ছে যে বার চার্টটার ইম্পর্টেন্ট যে পয়েন্ট গুলো, যে কোথাও খুব বেড়ে যাচ্ছে, কোথাও খুব কমে যাচ্ছে, সেই জিনিসগুলো। এরপর স্পিকিং পার্ট 1 এর একটা প্র্যাকটিস করবেন, ছোট একটা। সেটা হচ্ছে কি, নিজের হোম টাউন সম্পর্কে 5টা মিনিট কথা বলবেন। কথা বলে রেকর্ড করেন।
এখন রেকর্ড কেন করবেন সেটা আমি আপনাদেরকে একটু ছোট করে বলে দিই। রেকর্ড করবেন কারণ কি? রেকর্ড করলে আপনি হচ্ছে নিজের ভুলগুলো শুনে নিতে পারবেন। আপনি একবার নিজে বলবেন, বলে নিজের রেকর্ডিংটা যখন শুনবেন, শোনার পর আপনার মধ্যে কিন্তু আপনি নিজে ধরতে পারবেন যে আচ্ছা আমার এই জায়গায় ভুলগুলা হচ্ছে, তাইলে এই জায়গাগুলোতে আমার একটু বেশি ফোকাস দিতে হবে। দেখেন, আগেই কিন্তু বলেছিলাম যে ভুল সমাধান করার আগে ভুল চিহ্নিত করতে হবে। আচ্ছা, এরপর ডে 5 এ কি করবেন? লিসেনিং এর সেকশন ১ থেকে ২ প্র্যাকটিস করবেন। আর ট্রান্সক্রিপ্ট চেক করে স্পেলিং মিস্টেকস গুলো ফিক্স করবেন। লিসেনিং এর স্পেলিং গুলো কিন্তু ঠিক রাখতে হয়। ঠিক আছে? আর গ্রামার কি শিখবেন? গ্রামার শিখবেন হচ্ছে কন্ডিশনালস। এটা হচ্ছে গ্রামারের একটা পার্ট। কন্ডিশনালস গুলো শিখবেন। আচ্ছা, এরপর ডে 6 এ কি করবেন? রিডিং এর ম্যাচিং হেডিংসটা শিখবেন। একটা ফুল প্যাসেজ করবেন 60 মিনিট টাইম দিয়ে। নিজেকে টাইম দিবেন, টাইম দিয়ে হচ্ছে প্যাসেজটা করবেন। আচ্ছা, এখন আপনারা একটা জিনিস হয়তো দেখতেছেন যে আমরা প্রত্যেকটা দিন কোনো একটা পার্টিকুলার টপিকের একটা করে পার্ট পড়তেছি। কেন একটা করে পার্ট পড়তেছি? একটা করে পার্ট পড়তেছি কারণ হচ্ছে আমরা নিজেদের ব্রেইনকে ওভারলোড করব না। আমরা প্রত্যেকটা মডিউল থেকে লিসেনিং এর থেকে, স্পিকিং এর থেকে, রাইটিং থেকে, তারপর রিডিং থেকে একটা পার্ট করে ধরে ধরে আগাবো। একটা পার্ট পড়তেছি, সেই পার্টে পারদর্শী হব, তারপর পরেরটাতে যাব। ওইটাতে পারদর্শী হব, তারপর পরেরটাতে যাব। এভাবে হচ্ছে আমাদের আগাতে হবে। একসাথে পুরোটা করলে আপনার নিজের ভুলগুলোও চিহ্নিত করতে পারবেন না। তার উপর হচ্ছে কি আপনার পড়াটা effective হবে না খুব একটা। আচ্ছা, এরপর কি রাইটিং টাস্ক 2 এর স্ট্রাকচার শিখবেন। কিসের স্ট্রাকচার? অপিনিয়ন এসে। দ্যাটস দ্য মোস্ট কমন টাইপ অফ এসে। অপিনিয়ন এসে কি আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি একটা মতামতের সাথে এগ্রি করছেন নাকি ডিসএগ্রি করছেন, সেটার উপর আপনার কিছু কথা বলতে হবে। আচ্ছা, এরপর ৭ নাম্বার দিনে কি রিভিউ ডে। প্রথম মক টেস্ট দিবেন লিসেনিং প্লাস রিডিং এর। প্রথম মক টেস্ট। আচ্ছা, প্রথম মক টেস্ট কি? যে প্রথম একটা টেস্ট দিবেন, নিজের স্কোরটাকে যাচাই করবেন। আচ্ছা, এরপর ফেজ 2। এখন হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। এতদিন আপনি কি শিখলেন? ফাউন্ডেশন শিখলেন, গ্রামার শিখলেন, কিভাবে কিরকম কোশ্চেন আসে সেগুলো শিখলেন, রিডিং এর টেকনিক শিখলেন, কিভাবে স্কিম করে, স্ক্যানিং করে। ওকে, এবার আমি টেকনিক জানি, এবার টেকনিক ব্যবহার করার পালা। স্কিল ডেভেলপমেন্টের পালা, টেকনিকগুলোকে ডেভেলপ করার পালা। আচ্ছা, টার্গেট হচ্ছে কি প্রতিটা সেকশনে টেকনিকটার মাস্টার করবেন আপনি। আচ্ছা, দিন ৮ থেকে ৯, ৮ থেকে ৯ নাম্বার দিনে আপনি হচ্ছে রাইটিং টাস্ক 1 টা বিস্তারিতভাবে করবেন। পাই চার্ট, টেবিল যেরকমই থাকুন প্রতিদিন একটা করে লিখবেন। আর মডেল অ্যান্সারের সাথে কম্পেয়ার করবেন। কম্পেয়ার করবেন কি? যে আপনার যে একটা এক্সাম্পল অ্যান্সার থাকবে সেটার সাথে নিজেরটা তুলনা করবেন যে আপনি কত ভালোভাবে লিখতে পারতেছেন। ঠিক আছে? আর ভোকাবুলারি শিখবেন। ট্রেন্ডস এর ভোকাবুলারি কি? যে কিভাবে ফ্লাকচুয়েট করছে। ফ্লাকচুয়েট মানে কিভাবে পরিবর্তন হচ্ছে। পিক মানে সর্বোচ্চ চূড়ায় চলে যাচ্ছে। এরকম জিনিসগুলো শিখতে হবে। আচ্ছা, ডে 10। ডে 10 এ হচ্ছে স্পিকিং পার্ট 2, কিউ কার্ড। কিউ কার্ডের প্র্যাকটিস করবেন যে ডিসক্রাইব আ পারসন। ২ মিনিটের স্পিচ রেকর্ড। মাথায় রাখবেন কিউ কার্ডে কিন্তু আপনাদেরকে ২ মিনিট ১.৫ থেকে ২ মিনিট টানা কথা বলতে হয়। সো ১.৫ থেকে ২ মিনিট টানা কথা বলে ওয়ান্স এগেইন রেকর্ড করবেন। নিজের প্রনাউন্সিয়েশন গুলো রেকর্ড করার পর শুনে শুনে চেক করবেন যে আপনার ভুল কোথায় হচ্ছে। এরপর পার্ট 3, ফলো আপ কোয়েশ্চেনস গুলো। আচ্ছা, ডে 11। ডে 11 এ কি করতে হবে? লিসেনিং সেকশন 3 টু 4, লেকচারস এন্ড ডিসকাশনস গুলো প্র্যাকটিস করতে হবে। মাল্টিপল চয়েস আর নোট কমপ্লিশন। আর প্রতিদিন বিভিন্ন অ্যাকসেন্ট শুনুন। প্রতিদিন বিভিন্ন অ্যাকসেন্ট। আমাদের আইএলটিএস এ কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্ট আসতে পারে, নিউজিল্যান্ডের অ্যাকসেন্ট আসতে পারে, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট আসতে পারে। সো বিভিন্ন অ্যাকসেন্টের সাথে নিজেকে ফ্যামিলিয়ারাইজ করুন। যেন যেকোনো অ্যাকসেন্টই আপনি ধরতে পারেন, যেকোনো অ্যাকসেন্টই ক্যাচ করতে পারেন। আচ্ছা, এরপর ডে 12 এ কি করতে হবে? ডে 12 এ হচ্ছে আমাদের রিডিং এর সামারি কমপ্লিশন আর ম্যাচিং। এই ২ টা জিনিস করবেন এন্ড প্যাসেজ টাইমড বলতে কি? নিজেকে টাইম দিয়ে করবেন। এখন আমাদের কাছে যদি আনলিমিটেড টাইম থাকে, আমরা তো অবশ্যই অনেক সময় নিয়ে করতে পারবো। কিন্তু আমাদের রিয়েল এক্সামে কিন্তু আমাদের এই সময়টা তারা দিবে না। সো টাইম দিয়ে করবেন। আচ্ছা, ডে 13 রাইটিং টাস্ক 2 টা করবেন। ডিসকাশন অ্যান্ড অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসেস গুলো। আমরা ফার্স্টে কি দেখেছি? যে আমরা অপিনিয়ন এসে গুলো দেখেছিলাম। এখন আমরা কিসে যাচ্ছি? ডিসকাশন আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসেস। আচ্ছা, 250 শব্দ লেখুন, ২৫০ ওয়ার্ডস লেখুন, ৪০ মিনিট টাইম।
40 মিনিট টাইম কেন? কারণ রিটেন টাস্ক 1 এ আপনার 20 মিনিটস টাইম অ্যান্ড টাস্ক 2 তে 40 মিনিটস। দ্যাটস ওয়াই নিজেকে টাইমার দিয়ে করবেন সবসময়। আর ডে 14 এ কি করবেন? দিন 14 নম্বর দিনে কি করবেন? সপ সপ্তাহান্ত মক মানে একটা মক দিবেন, একটা উইকলি মক। কি? ফুল রিডিং প্লাস স্পিকিং প্লাস লিসেনিং ৩ টার একটা মক দিয়ে দিবেন। মক দিতে কিন্তু বেশি সময় লাগবে না। রিডিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং এর একটা মক দিবেন। আর স্পিকিংটা রেকর্ড করবেন। ভুল এনালাইসিস করুন। কেন ভুল হলো আপনার? এটা সবসময় করবেন। প্রত্যেকটা পার্টের ক্ষেত্রে রিডিং এ আপনার একটা ভুল হয়েছে। আচ্ছা ট্রু ফলস এ ভুল হইলো। আচ্ছা ভাই আমার কেন ভুলটা হলো এখানে? আমার দুর্বলতাটা তাহলে কোথায়? আমার তো ওখানে তার মানে টার্গেট করে ওই জায়গাটা ইমপ্রুভ করতে হবে। এভাবে পড়বেন। আচ্ছা, এরপর কি আমাদের ফেজ 3 আমরা হচ্ছে এন্ডিং এর দিকে চলে আসতেছি। আমাদের ইনটেনসিভ প্র্যাকটিস সেশনটা এখন শুরু হতে চলেছে। আচ্ছা, ইনটেনসিভ প্র্যাকটিসের জন্য দিন 15 থেকে 21 এটার টার্গেটটা আমাদের কি? যে এতদিন আমরা যে স্কিল শিখলাম, আমরা এত যে টেকনিক শিখলাম, স্কিল ডেভেলপ করলাম, এবার আমাদের সেই স্কিলগুলার অ্যাকুরেসি বাড়াতে হবে। যেন সেই স্কিলগুলা যে আমরা ইউজ করছি, ইউজেজের সময় যেন আমাদের স্পিডটা থাকে অ্যান্ড অ্যাকুরেসিটা থাকে, যেন আমরা আইএলটিএস এক্সামটা টাইম মতো শেষ করে ফেলতে পারি। ঠিক আছে? আচ্ছা, এরপর কি কি করবেন? ডে 15 টু 16 15 থেকে 16 দিনে হচ্ছে ডেইলি ফুল সেকশন টেস্ট লিসেনিং, প্যারাফ্রেজিং নোট করুন। প্যারাফ্রেজিং এর জন্য নোট কিভাবে করবেন সেটা হচ্ছে কি, যে আমাদের লিসেনিং টেস্টে অনেক সময় সেন্টেন্স গুলো ওরা ঘুরিয়ে পেঁচিয়ে বলে, তখন আমাদের ক্যাচ করতে একটু সমস্যা হয়। দ্যাটস ওয়াই আমাদের প্যারাফ্রেজিং গুলো নোট করতে হবে। এরপর দিন 17 নম্বর দিনে আমাদের করতে হবে কি? রিডিং স্পিড ড্রিলস। আচ্ছা, রিডিং স্পিড ড্রিলস কি? আপনাদের হচ্ছে রিডিং স্পিডটা বাড়ানোর জন্য আপনারা কি 80% অ্যাকুরেসি টার্গেট করবেন, যে রিডিং আপনি স্পিডে পড়ে আপনার সময় নিয়ে তাড়াতাড়ি পড়ে আপনি কি অ্যাকুরেটলি পড়তে পারছেন নাকি, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কি, আমাদের 18-19 তম দিনে আমরা করব কি? রাইটিং ম্যারাথন আমরা কেন বলছি এটাকে? যে এখানে আমরা শুধু রিটেন পার্টটায় ফোকাস দিচ্ছি। কিভাবে? টাস্ক 1 আর 2 এই দুটো আমরা প্র্যাকটিস করছি। সেলফ অ্যাসেস বলতে কি বোঝাচ্ছে? যে আমরা হচ্ছে প্র্যাকটিস তো করব, নিজেদের অ্যাবিলিটিটা যাচাই করব, যে আমাদের টাস্ক রেসপন্স ঠিক আছে, আমাদের গ্রামার রেঞ্জটা কতটুকু। এরপর ডে 20 তে আমরা হচ্ছে স্পিকিংটা পুরো প্র্যাকটিস করব, পুরো স্পিকিং প্র্যাকটিস পার্ট 1 থেকে 3 অন টপিকস এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট। এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কমন টপিকস, এগুলো আইএলটিএস এ আসে বেশি। সো এই টপিকগুলোর প্রতি প্র্যাকটিস করব। দেন হচ্ছে কি মিরর প্র্যাকটিস প্লাস রেকর্ড। মিরর প্র্যাকটিসটা কেন করছি আমরা? মিরর প্র্যাকটিসটা করলে আমরা আমাদের বডি ল্যাঙ্গুয়েজটাও দেখতে পারবো। আমরা দেখতে পারবো যে আমরা কি কনফিডেন্টলি কথা বলছি, আমরা কি ফ্লুয়েন্টলি কথা বলতে পারছি, আমরা কি ঠিক মতো বলছি। আর রেকর্ড তো অবশ্যই করবেন, যেন আপনি পরে শুনে সেটাকে যাচাই করতে পারেন। আচ্ছা, দিন 21তম দিনে আমরা হচ্ছে কি করব? আমরা ফুল মক টেস্ট দিব। 3 সেকশনস স্কোর অ্যানালিসিস। আচ্ছা, কি বলতেছি এখানে আমি? ফুল মক টেস্টটা দেওয়ার পর 3টা সেকশনের আমরা হচ্ছে নিজেদের স্কোর অ্যানালাইসিস করব, যে আমরা কেমন করতেছি। আর নিজেদের উইক এরিয়াগুলো আইডেন্টিফাই করব। যেমন আমাদের আইএলটিএস এক্সাম গুলোতে কি হয়, যে যেকোনো আইএলটিএস এর মডিউলেই লিসেনিং এর কথা বলেন, লিসেনিং এর পার্ট 1, 2, 3 এর ক্ষেত্রে শেষের দিকের পার্টগুলো একটু কঠিন হয়। রিডিং এর ক্ষেত্রেও 3 নাম্বার প্যাসেজটা একটু কঠিন হয়। সো এই জিনিসগুলোতে আমাদের যেখানে দুর্বলতা আছে সেগুলোকে যাচাই করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ফেজ 4। দেখেন আমরা এতক্ষণ কি করলাম? আমরা প্রথম ২ সপ্তাহে ফেজ 1 অ্যান্ড 2 তে ফেজ 1 আর 2 তে আমরা হচ্ছে নিজেদের ফাউন্ডেশন বিল্ড করেছি। যেন ফাউন্ডেশন বিল্ড করেছি, আমরা ভালো করে শিখেছি। ভালো করে শিখার পর আমরা উইক 3 তে কি করেছি? আমরা পুরো দমে প্র্যাকটিস করেছি। আমরা একদম যত পারি তত প্র্যাকটিস করেছি। একদম ফুল মক টেস্ট দিয়েছি। রিডিং এর বলেন, লিসেনিং এর বলেন, রিটেন এর প্র্যাকটিস করেছি একদিন করে। এরপর যাচাই করেছি। এখন ফেজ 4 এ কি আমাদের ফাইনাল রিভিশন অ্যান্ড মক টেস্ট টাইম। শিখা তো হয়েছে। এবার আমাদের কি করতে হবে? এক্সামে ভালো করতে হবে। আচ্ছা। সো ২২ থেকে ২৫ তম দিনে আমাদের হচ্ছে টার্গেটেড প্র্যাকটিস করতে হবে। এতদিন যে আমরা প্র্যাকটিস করেছি আমরা কিন্তু নোটিস করতে পেরেছি
ধরেন এতদিন যখন আপনি এই জিনিসটা করবেন, আপনারা কিন্তু দেখবেন যে কিছু পার্ট আপনি ভালো করে পড়তে পারেন, কিছু পার্ট আপনি ভালো করে অ্যান্সার দিতে পারেন যেখানে আপনার ভালো নাম্বার আসতেছে, আর কিছু পার্টে আপনার দুর্বলতা। এটাই হচ্ছে টার্গেটেড প্র্যাকটিস। যেই পার্টটায় দুর্বলতা, শেষ মুহূর্তে কিন্তু আপনার পুরোটুকু প্র্যাকটিস করার ওরকম এনার্জি বা সময় হবে না। এখন জাস্ট টার্গেট কি? আমার দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হবে। সো যেই জায়গাটাতে আপনার সমস্যা, সেই জায়গাগুলো টার্গেট করে, ধরেন ট্রু ফলস পারেন না আপনি রিডিং এ, শুধু ট্রু ফলস করবেন যতদিন না সেটাতে ভালো করতে পারছেন। এই যে 22 থেকে 25তম দিনে শুধু ট্রু ফলস করেন এভাবে। আচ্ছা, 2 ঘন্টা প্রতিদিন করে দুর্বল সেকশন গুলো প্র্যাকটিস করবেন, সেটা রিডিং এ হোক, লিসেনিং এ হোক, যেই সেকশনেই হোক। এরপর ভোক্যাব রিভিউ, নিজের ভোক্যাবুলারি রেঞ্জটা বাড়াবেন। 100+ ওয়ার্ডস রিভিউ করে নিবেন। 100টা ওয়ার্ড শুনতে খুবই ভয়ঙ্কর লাগে, মনে হয় কত ওয়ার্ড, বাট আসলে 100টা ওয়ার্ড পড়তে একদমই তেমন একটা সময় লাগে না। আচ্ছা, দিন 26 থেকে 28, 26 থেকে 28-এ কি 3টা ফুল লেংথ মক টেস্ট দিবেন। ফুল লেংথ, একদম এক্সামের টাইমে নিজেকে কোনো এক্সট্রা সময় দিবেন না। একটা অ্যালার্ম দিয়ে অ্যালার্ম সেট করে রাখবেন যে এতটুক সময় আমার। এরপর ক্যামব্রিজের বই থেকে এগুলো শেষ করে নিবেন। ক্যামব্রিজের বই থেকে মক টেস্ট গুলো পাবেন যেগুলো এক্সাক্ট টাইমিং এন্ড কোনো ব্রেক ছাড়া করবেন, and নিজের ব্যান্ড স্কোর গুলোকে অ্যানালাইজ করবেন। আচ্ছা, এরপর 29তম দিনে একটা লাইট রিভিউ করবেন। কমন টপিক গুলো একটু রিভাইজ করবেন, একটু রিল্যাক্স করবেন, রিল্যাক্সেশন টেকনিক গুলো দেখবেন, যেটা হচ্ছে কি আপনাদের ডিপ ব্রিদিং যেটা রিল্যাক্সেশন টেকনিক্স। কারণ কি ডিপ ব্রিদিংটা আমাদের দরকার কেন? কারণ হচ্ছে আমরা এক্সামের আগে খুবই নার্ভাস হয়ে যাই, আর আমাদের এই জিনিসটা হয় যে আমরা এক্সামের টাইমে নার্ভাসনেসের কারণে পারা জিনিসও ভুল করে ফেলি। সো পারা জিনিস যেন ভুল না হয় তার জন্য আমাদের একটু রিল্যাক্সেশন টেকনিক শিখতে হবে। ডিপ ব্রিদিং নিবেন। ডিপ ব্রিদিং কিভাবে নিবেন? নাক দিয়ে 5 সেকেন্ড নিঃশ্বাস নিবেন, এরপর এটাকে 5 সেকেন্ড ভিতরে ধরে রাখবেন, এরপর মুখ দিয়ে সেটাকে আস্তে আস্তে বের করে দিবেন, দেখবেন অনেক রিল্যাক্সড লাগবে। এটাকে বক্স ব্রিদিং বলে, এটা একটা ব্রিদিং টেকনিক। এটা আপনার বডির নার্ভাস সিস্টেমটাকে কাম করে দেয়, একদম শান্ত করে দেয়। এটা স্পিকিং এর আগেও করবেন, এক্সামের আগেও করবেন, তাহলে আপনি একটা কাম শান্ত মাইন্ড নিয়ে এক্সাম দিতে পারবেন। আচ্ছা, আর লাস্ট দিনে কিন্তু কোনো পড়াশোনা নাই। এক্সামের আগের দিন কোনো পড়াশোনা করবেন না। এক্সামের আগের দিন জাস্ট ফাইনাল চেক লিস্টটা, যে আপনার আইডি ঠিক আছে নাকি, আপনার পেন্সিল টেন্সিল ঠিক আছে নাকি। আর সিমুলেট টেস্ট ডে মর্নিং রুটিনটা কি, সকালে উঠে কি করবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এক্সামের আগের দিন রাতে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, এক্সামের আগের দিন রাতে প্লিজ আপনারা ভালো করে ঘুমাবেন। ভালো করে ঘুমালে এক্সামটা ভালো যাবে। ঠিক আছে? সো এটা হচ্ছে আপনাদের গেল 30 দিনের একটা রুটিন। আর সেলফ স্টাডি এর কিছু টিপস আপনাদেরকে দিয়ে দেই। যে লিসেনিং এ 7 প্লাস এর জন্য সিনোনিমস শুনুন। যেমন বিগ এর একটা সিনোনিম হচ্ছে লার্জ। এরকম আপনার কিন্তু খুব কঠিন জিনিস জানা লাগবে না। আপনার জাস্ট বিভিন্ন সিনোনিম জানা লাগবে। আর সেকশন 4 এ নোট অ্যাব্রিভিয়েশনস করেন। আর ডেইলি কি করতে পারবেন? ডেইলি হচ্ছে বিবিসি লার্নিং ইংলিশের একটা টেস্ট করবেন। বিবিসি লার্নিং ইংলিশ প্লাস একটা টেস্ট। আর মিস্টেকস গুলো কি, আপনার স্পেলিং গুলো ফিক্স করবেন। ঠিক আছে? আচ্ছা, এরপর রিডিং এর ক্ষেত্রে কি করবেন? স্পিড প্লাস অ্যাকুরেসি। আমাদের কিন্তু রিডিং এ স্পিডও দরকার, আবার ঠিক মতো দরকার। যে স্পিডে আমি তাড়াতাড়ি পড়ে গেলাম কিন্তু কিছু বুঝলাম না, তাহলে তো হবে না। আমাদের স্পিড আর অ্যাকুরেসি দুটোই দরকার। সো কোয়েশ্চেন টাইপ গুলো মাস্টার করবেন, ম্যাচিং ইনফরমেশন কিভাবে তাড়াতাড়ি লোকেট করতে পারবেন। আর ভোকাবুলারি এর ক্ষেত্রে কি কি করবেন? রুট ওয়ার্ডস। আর ডেইলি নিউজ পেপার পড়বেন। ডেইলি নিউজ পেপার, কারণ দেখবেন রিডিং টেস্টে বেশিরভাগ সময় এরকম নিউজ পেপার আর্টিকেল আপনাদেরকে দিয়ে দেয়। সো প্রথম আলোর যে ইংলিশ সেকশনটা আছে যেখানে ইংলিশে পড়ে, সেই ইংলিশ পেপারগুলো ডেইলি পড়বেন। প্রথম আলো আছে, বিবিসি নিউজ আছে, অনেক হাজার হাজার আর্টিকেল পাবেন অনলাইনে, সেগুলো থেকে প্র্যাকটিস করবেন। আর একটা করে প্যাসেজ পড়বেন। আর রাইটিং এর ব্যান্ড 7 স্ট্র্যাটেজি কি? ওভারভিউ মাস্ট করবেন টাস্ক 1 এর ক্ষেত্রে। ইন্ট্রো দেওয়ার পর সাথে সাথে একটা ওভারঅল স্টেটমেন্ট দিবেন। এরপর টাস্ক 2 এর জন্য কি, আ ৪ টা প্যারাগ্রাফ থাকবে। এক্সাম্পলস ফ্রম বিডি, ট্রাফিক ইন ঢাকা, লিঙ্কিং ওয়ার্ডস। মানে দেখেন, এখানে আপনার লিঙ্কিং ওয়ার্ডস গুলো খুবই দরকার। যে মোর ওভার, হাউ এভার, এগুলো দিয়ে কি আপনি সেন্টেন্স গুলোকে কানেক্ট করে দিতে পারবেন। খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে ওয়ার্ড কাউন্ট চেক করবেন। আর সেলফ এডিট কি, গ্রামারলি ফ্রি। সেলফ এডিটের জন্য আপনি কি ব্যবহার করবেন? গ্রামারলি ফ্রি ব্যবহার করবেন। এটা কি, যখন আপনি কিছু একটা লিখবেন সেটা গ্রামারলিতে গিয়ে, গ্রামারলি একটা ওয়েবসাইট, সেখানে গিয়ে যখন আপনি ওই জিনিসটা টাইপ করে দিবেন, সে আপনাকে বলে দিবে যে আপনার ভুলটা কোথায় হয়েছে।
আচ্ছা, আর স্পিকিং এর ক্ষেত্রে কি ফিলার্স রিডিউস করবেন। যে আম আ কথা বলার সময় যে আমাদের এই যে জড়তাটা চলে আসে, এইটা কমাতে হবে। তাহলে হচ্ছে ব্যান্ড স্কোরটা বাড়বে। আর ইডিয়মস এর কি? ইডিয়মস হচ্ছে যেমন এই যে "The task was so easy. It was a piece of cake." মানে এটা এত সহজ ছিল। এই যে ইডিয়মসটা আমি ইউজ করলাম "piece of cake" এরকম জিনিসগুলো ব্যবহার করবেন। কারণ স্পিকিং এর ক্ষেত্রে তারা এটা দেখে না যে আপনি কতটা জটিলভাবে কথা বলতে পারেন। তারা দেখে কি যে আপনি কত সুন্দরভাবে কথা বলতে পারেন, কত ন্যাচারালি কথা বলতে পারেন। ঠিক আছে? আর পার্ট 2 টা কি? পিল মেথড। পিল মেথডটা হচ্ছে পয়েন্ট, এক্সপ্লেইন, এক্সাম্পল, লিঙ্ক। পয়েন্ট কি? আপনার যে আইডিয়াটা। এক্সপ্লেইন কি? আপনার আইডিয়াটাকে আপনি এক্সপ্লেইন করে দিবেন। এক্সাম্পল কি? একটা কুইক এক্সাম্পল দিয়ে দিবেন। সেই এক্সপ্লেনেশনটা যে দিয়েছেন আপনার আইডিয়ার জন্য, সেটার একটা এক্সাম্পল দিয়ে পরে হচ্ছে লিঙ্ক করে দিবেন। লিঙ্ক করবেন কিসের সাথে? নেক্সট আইডিয়ার সাথে লিঙ্ক করে দিবেন। আর ডেইলি ১০ মিনিট মিরর টক করবেন। আর অফিসিয়াল কিছু ফ্রি রিসোর্স আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখানে। সেটা হচ্ছে কি? আইএলটিএস রেডি অ্যাপ একটা ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে, এটা একটা অফিসিয়াল রিসোর্স। ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে আইএলটিএস রেডি অ্যাপ প্লাস ফ্রি মক্স। আপনি ielts.org.bd তে ফ্রি মক্স দিতে পারবেন। আর প্র্যাকটিস টেস্টের পিডিএফ পাবেন। ঠিক আছে? আর আইডিপি আইএলটিএস এর ক্ষেত্রে আপনি ফ্রি স্যাম্পলস আর ওয়েবিনার্স পাবেন। আর ক্যামব্রিজ আইএলটিএস এর 1 to 18 ফ্রি পিডিএফস গুলা আপনি হচ্ছে এখানে দেওয়া লিঙ্কটিতে পেয়ে যাবেন। pw.live.ielts ieltsonlinetest.com। ঠিক আছে? সো দ্যাটস হাউ ইউ শুড ডু ইট। আপনি এখানে হচ্ছে ieltsonlinetest.com এ যেতে পারবেন। আর তাছাড়া ক্যামব্রিজের আইএলটিএস এর বইগুলো ফ্রি পিডিএফস পেতে পারবেন। আর আরো কিছু ওয়েবসাইট আছে যেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। আইএলটিএস লিজ হচ্ছে একটা ওয়েবসাইট। আইএলটিএস লিজের আপনার ইউটিউব চ্যানেলও আছে। আপনি ইউটিউবেও সার্চ দিয়ে এখান থেকে পড়তে পারবেন। আর আনলিমিটেড টেস্ট দেওয়ার জন্য, ফ্রি মক টেস্ট দেওয়ার জন্য, আনলিমিটেড টেস্ট দেওয়ার জন্য হচ্ছে বেস্ট ওয়েবসাইটস হচ্ছে মাই টেস্ট অ্যান্ড মাগুশ। এই ২ টা ওয়েবসাইট আপনি ট্রাই করতে পারবেন। আর এরকম ইউটিউবের চ্যানেলগুলোর জন্য এই যে আসাদ ইয়াকুব লাইভ ক্লাসেস থাকবে এখানে। আর E2 আইএলটিএস এটা হচ্ছে আপনি পার সেকশন ওয়াইজ প্র্যাকটিস করতে পারবেন, শিখে নিতে পারবেন। তারপর আইএলটিএস লিজের ইউটিউব পেজ অ্যান্ড ফাস্ট ট্র্যাক আইএলটিএস, এই পেজগুলো থেকে আপনি হচ্ছে ফ্রিতে আইএলটিএস শিখতে পারবেন। ফ্রিতে যেকোনো টপিকে আপনার দুর্বলতা থাকলে সেই টপিকগুলো আপনারা শিখে ফেলতে পারবেন। সো দেখেন, ইংলিশ পড়তে আমি শুরুতেও আপনাদেরকে বলেছি, শেষেও এখনো বলছি যে আপনার কিন্তু বড় বড় বই পুস্তক হাজার হাজার জিনিস নিয়ে আপনাদের প্র্যাকটিস করার কোনো দরকার নেই। ঠিক আছে? আপনারা কিন্তু চাইলে আপনারা চাইলে যেভাবে খুশি, যেভাবে ইংলিশ আপনাদের ভালো মনে হয় সেভাবেই প্র্যাকটিস করতে পারবেন। ইটস নট এনিথিং ডিফিকাল্ট। ডিফিকাল্টলি জাস্ট দেখা একটু বন্ধ করে দেন, তাহলেই দেখবেন ইট উইল বিকাম ভেরি ইজি ফর এভরিওয়ান। ঠিক আছে? ইট উইল বিকাম ভেরি ইজি। বিকজ ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ, ইটস নট আ সাবজেক্ট। এটাকে এত টাফ ওয়েতে দেখার কোনো প্রশ্ন আসে না। কোনো প্রশ্ন আসে না। আর আমি পার্সোনালি বলতেছি, আমিও আইএলটিএস এর যখন নিজে প্রিপারেশন নিয়েছি, আমি অনলাইনে এত ফ্রি রিসোর্স খুঁজে পেয়েছি যে অনলাইনে আপনি একটা সার্চ দিলে অনেক রিসোর্স পাবেন। আর আমরা তো এই যে আপনাদেরকে এই রিসোর্স গুলো দেখিয়ে দিলাম। আইএলটিএস লিজ, E2 আইএলটিএস, এই চ্যানেলগুলোতে আপনি আইএলটিএস এর অনেক কিছু শিখতে পারবেন। সো দ্যাটস ইট ফর দ্য প্রিপারেশন ক্লাস। আপনারা হচ্ছে এভাবে প্রিপারেশন নিলে আমি আপনাদেরকে মানে অ্যাসিউরিটি দিয়ে দিচ্ছি যে কেউ আপনাদেরকে আটকে রাখতে পারবে না। আর যেটা মাথায় রাখবেন যে নিজেকে খুব প্রেশারাইজ করবেন না কখনো। নিজেকে খুব প্রেশারাইজ করবেন না। যেমন আমাদের যে 30 ডে প্ল্যানটা, এই 30 ডে প্ল্যানটাতে কিন্তু আপনাদেরকে এমন না যে নাক কান বন্ধ করে পড়তে হবে। একদমই নাক কান বন্ধ করে পড়া লাগবে না। আর ১ মাস শুনতে যত কম সময় লাগে, ৩০ টা দিন যদি ভাবেন, একদিন শেষ হতেই ২৪টা ঘন্টা। আপনি যদি ৮টা ঘন্টা ঘুমানো, আপনার হাতে ১৬ ঘন্টা থাকে। ১৬ ঘন্টার মধ্যে আপনি কি ডেইলি ৩ ঘন্টার মতো পড়তে পারবেন না? অবশ্যই পারবেন। ইটস ভেরি ইজি। আর এটা কিন্তু জটিল কিছু না। এটা কিন্তু কেমিস্ট্রি না, এটা কিন্তু বায়োলজি না, এটা কিন্তু ফিজিক্স না, এটা কিন্তু অঙ্ক না, এটা কিন্তু ম্যাথ না। যে আপনার ব্রেইন পুরা ভাজি হয়ে যাবে, ব্রেইন ফ্রাই হয়ে যাবে, এরকম না কিন্তু। সো এটা আপনি খুব সহজে করতে পারবেন। নিজের উপর কনফিডেন্স রাখবেন, মোটিভেটেড থাকবেন। অ্যান্ড সো দ্যাটস ইট ফর টুডেজ প্রিপারেশন ক্লাস। আই হোপ আপনারা যারা শুনেছেন আপনাদের কিছু হলেও হেল্প হয়েছে। I tried my best to help you guys in every way possible. আর আপনাদেরকে তো একটা রোড ম্যাপও দেখিয়ে দিলাম। এই রোড ম্যাপটা যদি ফলো করেন অবশ্যই গুড রেজাল্টস পাবেন। সো
বিফোর এন্ডিং দিস সেশন, আপনাদের কারো কি কোনো কোয়েশ্চেনস আছে? 1 2 3 4 5। ওকে, সো কারো কোনো কোয়েশ্চেন নেই, তাহলে দ্যাটস ইট ফর টুডে। আপনার আপনারা সবাই ভালো থাকেন, এন্ড বেস্ট অফ লাক টু এভরিওয়ান। বেস্ট অফ লাক টু ইউ অল। হোপফুলি আপনাদের আইএলটিএস এর যে ডিজায়ার্ড ব্যান্ড স্কোরটা সেটা আপনারা পেয়ে যাবেন সুন। ইউ আর ভেরি ওয়েলকাম।